বিপক্ষে সেটা দরকার নাই, কিন্তু কারো কথাই শুনতেছে না। তাইলে তারা কার কথা শুনে? কথা শুনে ওপারের, এটা পরিষ্কার কথা। তাহলে তারা কি চায় যে এই দেশে আবার আমরা ওই ভিক্ষার থালা আমরা হাতে নেই। এক সময় আওয়ামী লীগ, এখন আবার তারাই ওই কথা বলে যে বটমলেস বাস্কেটে রূপান্তরিত করেছিল বাংলাদেশকে, তলাবিহীন ঝুড়ি রূপান্তরিত করেছিল এই বাংলাদেশকে। ভিক্ষার থলি নিয়ে আমাদেরকে যাইতে হতো সারা পৃথিবীতে, কারণ স্বাধীনতার পরে এই দেশের মানুষ রিলিফ পর্যন্ত তারা নিয়ে বিক্রি করে ফেলছে। আমাদের রিলিফ যেগুলো আসছে মানুষ পাবে, সেই সব রিলিফ বাংলাদেশে পাওয়া যেত না, সীমান্তের ওই পারে বিক্রি হতো। আমরা তো দেখছি যে শেখ মুজিবুর রহমান নিজে বলছে, গাজী গোলাম মোস্তফা মতিঝিলের এমপি ছিলেন, ঢাকা মহানগর আওয়ামী লীগের প্রেসিডেন্ট ছিলেন। দিল্লির মুখ্যমন্ত্রী জনাব অরবিন্দ কেজরিওয়াল আমাদের খুব পরিচিত মানুষ। আমরা তাকে আস্থায় রাখি, বিশ্বাস করি নানা কারণে, এবং সেটা তিনি অর্জন করেছেন। সুতরাং তার বক্তব্যের গুরুত্বও আছে আসলে আমাদের কাছে। সম্প্রতি ইনফ্যাক্ট গতকাল একটা ভিডিও বক্তব্য বাংলাদেশেও ছড়িয়ে পড়েছে, মূলত সোশ্যাল মিডিয়ায়, মেইন স্ট্রিমে হাতে গোনা দু এক জায়গায় ছাড়া এটা নিয়ে নিউজ আসেনি, যদি এটা নিয়ে নিউজ হওয়া উচিত ছিল। কেজরিওয়াল মোদির নির্বাচনী নোংরামিকে তুলনা করার জন্য বাংলাদেশ, পাকিস্তান এবং রাশিয়াকে এনেছেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ফাইনালি চলে আসলাম আপডেট ও গুরুত্বপূর্ণ কিছু নিউজ নিয়ে আপনাদের মাঝে। প্রিয় দর্শক, অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন। দর্শক, আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, দেশ এবং দেশের বাইরে হলে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে দেবেন, কারণ পরবর্তী আপডেট নিউজ সবার আগে পাওয়ার জন্য প্রিয় দর্শক আর অবশ্যই একটি লাইক দেবেন। দর্শক, আর দেরি নয়, মূল ভিডিওতে যাওয়া যাক। দিল্লির মুখ্যমন্ত্রী জনাব অরবিন্দ কেজরিওয়াল আমাদের খুব পরিচিত মানুষ। আমরা তাকে আস্থায় রাখি, বিশ্বাস করি নানা কারণে, এবং সেটা তিনি অর্জন করেছেন। সুতরাং তার বক্তব্যের গুরুত্বও আছে আসলে আমাদের কাছে। সম্প্রতি ইনফ্যাক্ট গতকাল একটা ভিডিও বক্তব্য বাংলাদেশেও ছড়িয়ে পড়েছে, মূলত সোশ্যাল মিডিয়ায়, মেইন স্ট্রিমে হাতে গোনা দু এক জায়গায় ছাড়া এটা নিয়ে নিউজ আসেনি, যদি এটা নিয়ে নিউজ হওয়া উচিত ছিল। কেজরিওয়াল মোদির নির্বাচনী নোংরামিকে তুলনা করার জন্য বাংলাদেশ, পাকিস্তান এবং রাশিয়াকে এনেছেন। আমি আসবো সেই জায়গায়। কেজরিওয়ালকে আমরা চিনি খুব ভালো মতো। উনি দিল্লির মুখ্যমন্ত্রী, এটা দ্বিতীয়বার। প্রথমবার যখন হয়েছেন তখন আমরা খুব হঠাৎ করেই তৈরি হওয়া একটা দলের অবিশ্বাস্য সাফল্য দেখলাম, এবং সেবার তিনি এত ভালো করলেন। পরের বার আরও বড় বিজয় নিয়ে বিজেপিকে, সেই যে বিজেপি দিগ্বিজয়ের মতো সারা ভারত জিতে যাচ্ছে নির্বাচনে, সেই বিজেপি যাচ্ছে তাইভাবে হারলো তাদের কাছে। এবং আমরা অনেকে হয়তো জানি না, এই মুহূর্তে ভারতে 3টা মাত্র দল আছে যারা একাধিক রাজ্যে ক্ষমতায় আছে। প্রধানটা বিজেপি, দ্বিতীয়টা কংগ্রেসও খুব বেশি আছে তা না, 3টা রাজ্যে তারা ক্ষমতায় আছে। আরেকটা কিন্তু আম আদমি পার্টি। তার মানে আম আদমি পার্টি, বিজেপি এবং কংগ্রেস, এই 3টা ছাড়া আর কেউ একাধিক রাজ্যে ক্ষমতায় নেই। আম আদমি পার্টি দিল্লি ছাড়া পাঞ্জাবে ক্ষমতায় আছে। সুতরাং এটা বড় সাফল্যের ব্যাপার, এবং এটাই তাকে মোদির শত্রুতে পরিণত করেছিল, এবং তাকে জেলে নিয়ে যাওয়া হয়। উনি সুপ্রিম কোর্টের জামিনের আদেশে বেরিয়ে এসছেন, ক্যাম্পেইন করছেন। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি জনাব কেজরিওয়াল পৃথিবীর, আই রিপিট, এটা এমনি বলে ফেলিনি, বর্তমান যে রাজনীতির গতি প্রকৃতি চলছে সেই প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন রাজনীতিবিদ। জনাব কেজরিওয়ালের উত্থান, তিনি যে রাজনীতি করেন সেই রাজনীতির সাফল্য, আমি বিশ্বাস করি এই বিশ্বের গণতন্ত্রকামী, উদার গণতন্ত্রকামী মানুষের জন্য একটা বিরাট উৎসাহের জায়গা। কেন সেটা আমি এটা নিয়ে একদিন আলাদাভাবে কথা বলবো। এটা নিয়ে আমি বেশ আগে কলাম লিখেছিলাম, উনি যখন দ্বিতীয়বার আবার ক্ষমতায় এসেছিলেন তখন। যাই হোক,
উনি একটা নির্বাচনী সভায় যেটা বলেছেন সেটা নিয়ে আমি ব্যক্তিগতভাবে কিছু দ্বিমত করি। মানে উনি 3টা দেশকে নিয়ে আসছেন, ওনার বক্তব্যের আর্গুমেন্টটা হচ্ছে এরকম, আমি বক্তব্যটা আমি আমার মন্তব্যে দিয়ে দেব, আপনাদের যাদের আগ্রহ আছে দেখে নেবেন। তিনি পুতিন দিয়ে শুরু করেছেন যে নির্বাচনের আগে তিনি তার বিরোধী যত শক্তি আছে, বিরোধী যত মানুষ আছে সবাইকে বন্দি করেছেন, এরপর বিরাট ভোটে জিতে গেছেন। তারপর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বিরোধী দলের সবাইকে জেলে নিয়ে গেছে, তারপর উনি জিতে গেছেন। একই কথা পাকিস্তানের ক্ষেত্রে বলা হয়েছে এবং উনি ওখানে যোগ করেছেন যে জেলে নেওয়ার সাথে সাথে বিরোধীদেরকে তাদের মার্কা পর্যন্ত বাতিল করে দেওয়া হয়েছে, এটাও উনি যোগ করেছেন। তো এটা যখন যোগ করে তারপরে বলছেন ওই একই, পরবর্তীতে এসে উনি যোগ বলছেন যে ভারতের প্রধানমন্ত্রী মোদি এই দেশগুলোর কাছ থেকে শিখছে, তারা বিরোধীদেরকে জেলে নিচ্ছে, জেলে নিয়ে নির্বাচন জিতে যাওয়ার চেষ্টা করছে। সত্যিকার অর্থে যারা মোদি আসলে কার কাছ থেকে শিখছেন? এবং এই যে দেশগুলো আছে এর মধ্যে কি আমরা অডম্যান আউট বলতাম না, পাকিস্তানকে অডম্যান আউট বলা উচিত। বাংলাদেশ আর রাশিয়ার টু সাম এক্সটেন্ট তুলনা করা যায়, কিন্তু পাকিস্তানকে একটা পয়েন্টে একেবারে আলাদা করে রাখা উচিত বলে আমি মনে করি। 3টা দেশই একটা জায়গায় একই, যেটা কেজরিওয়াল বলছেন সেটা হচ্ছে বিরোধীদেরকে জেলে নিয়ে যাওয়া, তাদের উপরে দমন পীড়ন চালানো, 3টা দেশেই কমনলি হয়েছে। সো হি ইজ রাইট, কিন্তু পাকিস্তান আলাদা এবং তার দেশও এখন পর্যন্ত কাগজে কলমে সেই ক্ষেত্রে ভিন্নতা আছে বলে মনে হয়। যে ওনাদেরকে আটকে রেখে চেষ্টা করা হয়েছে, আটকে রেখে নির্বাচনী প্রসেস থেকে, ক্যাম্পেইন থেকে দূরে রেখে চেষ্টা করা হয়েছে, কিন্তু এখনও মোটা দাগে ভারতের যে নির্বাচনী সিস্টেম আছে সেটাকে মোটা দাগে সবাই বিশ্বাস করে। যদিও পৃথিবীর একমাত্র দেশ, বড় দেশের মধ্যে, যেখানে ইভিএমে একটা জাতীয় নির্বাচন হয়, আর কোথাও হয় না, লোকাল ধরনের নির্বাচন হয়। আর ব্রাজিলে সম্ভবত হয়, ইফ আই এম নট রং, এরকম 1-2টো দেশ ছাড়া সব জায়গায়, ভুটানে সম্ভবত হয়। কিন্তু ভারত এত বড় গণতান্ত্রিক দেশ, এবং আম আদমি পার্টি 2017 সালে, আমি ভুল না করে থাকলে, তারা এটার বিরুদ্ধে হ্যাক করে দেখানোর চ্যালেঞ্জ দিয়েছিল তাদের পার্লামেন্টে, এবং জনাব কেজরিওয়াল তার বহু বক্তৃতা এটার বিরুদ্ধে কথা বলেছেন, এবং ইভিএমের বিরুদ্ধে আলোচনা, কথাবার্তা এখনও খুব সিরিয়াসলি আছে। ফলে অ্যাপারেন্টলি নির্বাচনী ব্যবস্থা ঠিক মনে হলেও দিনের শেষে ফল কি হবে বা ইভিএম ফল পাল্টে দেবে কিনা আমরা আসলে জানি না। কিন্তু তারপরও মোটা দাগে এখন পর্যন্ত ভারতের নির্বাচনী ব্যবস্থাটা ঠিক আছে। রাশিয়ার নির্বাচনী ব্যবস্থা নিয়ে সিরিয়াস প্রশ্ন আছে। বিরোধী দলের প্রতি উপরে দমন পীড়নের কথা তো বলাই বাহুল্য। আমরা আলেক্সেই নাভালনির কথা জানি, যে মোটা দাগের পুতিনের শেষ চ্যালেঞ্জার কেউ, উনি হসপিটালে মারা গেছেন বলা হচ্ছে, কিন্তু ওনাকে আসলে হত্যা করা হয়েছে এই অভিযোগও খুব যৌক্তিকভাবেই আছে। পুতিন তার প্রতিপক্ষকে বাঁচিয়ে রাখেন না, এটা হলো ওনার একেবারেই স্পষ্ট ব্যাপার। কিন্তু পাকিস্তানকে কেন ডিফারেন্ট বলছি বাংলাদেশের তুলনায়? পাকিস্তান রাদার টু সাম এক্সটেন্ট ভারতের সাথে মিল আছে। ভারতের মতো এত কম না। পাকিস্তানের বিরোধীদের উপরে দমন পীড়ন, বিশেষ করে এবার পিটিআই, ইমরান খানের দল, তেহরিক ইনসাফ পার্টির উপরে যে পরিমাণ দমন পীড়ন হয়েছে, গ্রেফতার করা হয়েছে, এমনকি তাদের যে প্রতীক বাতিল করা হয়েছে, সব কিছু হয়েছে। কিন্তু পাকিস্তানের নির্বাচনী ব্যবস্থাটা বাংলাদেশের আশপাশেও না পচনের ক্ষেত্রে, এটা অনেক 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 বেশি ভালো। এই ভেঙে যাওয়ার পর, মার্কা না থাকার পর, পিটিআই এর যারা সদস্য ছিলেন, যারা স্বতন্ত্র নির্বাচন করেছেন, তারা প্রায় 100 সিট পেয়ে গেছেন। খুব মার্জিনালি তারা সেকেন্ড হয়েছেন। আমরা কি চিন্তা করতে পারি যে এরকম শত্রুভাবাপন্ন একটা দল, কিন্তু নির্বাচন কমিশন মোটা দাগে কতটা ভালো হলে এই পরিমাণ সিট তারা পেতে পারে? ফেয়ার হলে নিশ্চয়ই আরও ভালো করতে, এবং মার্কা থাকলে এই নির্বাচন কমিশনের অধীনেই অনেক ভালো হতো। কারণ আমরা খুব ভালো মতো জানি, আমাদের মতো দেশগুলোতে যেখানে প্রচুর অশিক্ষিত মানুষ আছে, তারা আসলে স্বতন্ত্রদেরকে খুব ভালো চেনে না, তাদের মাথায় একটা মার্কা কাজ করে। আমরা স্লোগানে, আমাদের ক্যাম্পেইনে দেখবো আমরা মার্কাটাকে পরিচিত করাতে চাই। সুতরাং ইভেন এই নির্বাচন কমিশনের অধীনেও যদি মার্কা থাকতো পিটিআই এর, তারা মাছ বেটার করতো। সুতরাং এটা বলা, পাকিস্তানকে এই কাতারে নামিয়ে আনা, গ্রেফতারের দিক থেকে ঠিক আছে, কিন্তু এই কাতারে নামিয়ে আনা যে কোনো বিবেচনায় ভুল। আমি বহুবার একটা কথা বলার চেষ্টা করেছি, সেটা হলো বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থাটাকে যে পরিমাণ ধ্বংস করা হয়েছে, ইতিহাসে আর কোথাও হয়নি। বহু স্বৈরাচারী দেশ আছে। ইভেন রাশিয়াতে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন যদি হয়, এই আলোচনা আছে এবং এটা যৌক্তিকভাবে আছে, পশ্চিমারা পর্যন্ত এটা স্বীকার করেন, ভ্লাদিমির পুতিন জিতে যেতে পারেন এবং জিতবেনও, এই সম্ভাবনাই বেশি বলে প্রচুর পশ্চিমা পণ্ডিত মনে করেন, কারণ তার দেশের অ্যাপ্রুভাল রেটিং তার ফেভারে বেশ স্ট্রং। বিশেষ করে
ইউক্রেন আগ্রাসনের পর থেকে একটু বয়স্ক লোকজন যারা তাদের সোভিয়েত এরার গ্লোরির কথা কল্পনা করে তারা পুতিনকে বিরাট হিরো হিসেবে দেখেন। ইয়াংদের একটা অংশ তার দ্বারা ইনফ্লুয়েসড হয়েছে। সুতরাং বাংলাদেশের মতো 5% ভোট পাবে না এমন একটা সরকার চেপে বসে থাকে সেটার আশাতেও নেই। কিন্তু ওই যে বলছিলাম নির্বাচনী ব্যবস্থা, এই যে পাকিস্তানের কথা আমরা বলছি, এই পাকিস্তান 54 সালের যুক্তফ্রন্ট নির্বাচনে আমাদের এখানকার দলগুলোর যুক্তফ্রন্ট মুসলিম লীগকে গোহারা হারিয়েছে বলা যায়। 70 সালের যে নির্বাচন ইয়াহিয়ার মতো স্বৈরাচারের অধীনে হয়েছে, ইট ওয়াজ এ ফেয়ার ইলেকশন। সাম্প্রতিক যে উদাহরণটা আমি প্রায় সময় দিই সেটা হচ্ছে মিয়ানমারের মতো একটা দেশ যেখানে সুচির দল যখন ক্ষমতায় ছিল, ডিফ্যাক্টো ক্ষমতা মিলিটারির হাতে ছিল। সাংবিধানিকভাবে 1/4 সিটস অফ দ্য পার্লামেন্ট মিলিটারির অধীনে, 3টা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় মিলিটারির অধীনে, দেশ চালাতে আসলে মিলিটারি, সামনে সুচির দল ছিল। সেই নির্বাচনটায় 20 সালে যেটার ফলশ্রুতিতে পরে এসে সামরিক শাসন জারি হলো, সেটার ফলটা আমি আপনাদেরকে আমি আগেও একবার জানিয়েছি, আমি এটা বলতেই চাই। ওদের 2টো হাউস আছে। এনএলডি তাদের লোয়ার হাউসে সিট পেয়েছে 258, আর ইউএসডিপি যেটা মিলিটারি ব্যাকড, তারা চেয়েছিল এই দলটা জিতুক, সেটার জন্য তারা তাদের পক্ষ থেকে চেষ্টা করেছে, কিন্তু নির্বাচনী ব্যবস্থাটাকে নষ্ট করতে করে নাই। সেখানে তারা পেয়েছে 26, 258 ভার্সেস 26। আর আপার হাউসে এনএলডি সুচির দল পেয়েছে 138 সিটস, তার বিপরীতে ইউএসডিপি পেয়েছে 7 সিটস, 7টা সিট। এই নির্বাচনে এরপর গোহারা হারলো যখন ইউএসডিপি, তারপর আসলে একটা ওখানে সামরিক শাসন জারি হলো, তারপর যা যা হয়েছে আমরা জানি। 70 সালে পাওয়ার ট্রান্সফার করা হয় নাই, কিন্তু নির্বাচনটা সহি হয়েছিল। নির্বাচনটাকে এইভাবে ডাকাতির চেষ্টা হয়নি। চরম সব স্বৈরাচারী সরকারের ক্ষেত্রে আমরা দেখব মোরাললেসই, হ্যাঁ, নির্বাচনের মধ্যে কিছু এদিক সেদিক করে, নির্বাচনে কিছু আনফেয়ার ইলেকশন হয়, কারচুপি হয়, ভুলভাল হয়, বেশি সিল মারা হয়, এগুলো টু সাম এক্সটেন্ট, টু সাম পার্সেন্টেজের এ ধরনের ডেভিয়েশন থাকে, এটা ঠিক আছে। কিন্তু এইরকম বাংলাদেশের মতো আপনি রাতের বেলা ব্যালট বাক্স করে ফেলবেন, আপনি 5% ভোট পড়বেন, আপনি 40% বলবেন। এই যে আওয়ামী লীগ নেতা কয়েকদিন আগে বলেছিল, ছাত্রলীগের সাবেক নেতা, আমি তো সেটা নিয়ে আলোচনা করে দেখিয়েছি, 300 ভোট পরে বলে দেন 3000, আপনি আপনার মতো মানুষকে ঘোষণা করে দেন জিতে গেছে। এটা শুধু জাতীয় নির্বাচন না, লোকাল গভর্নমেন্ট নির্বাচন, যে নির্বাচনের সাথে সরকার পরিবর্তনের কোনো রকম কোনো প্রভাব নেই, সেই রকম পরিস্থিতি তৈরি হয়েছে। সুতরাং 3টা দেশকে একত্র করা একেবারেই ভুল। পাকিস্তানকে অন্তত এখানে আনা কোনোভাবেই সঠিক বলে আমি মনে করি না। কিন্তু জনাব কেজরিওয়ালকে একটা কথা বলতে চাই, তাদের এটা খুব গুরুত্বপূর্ণ আলোচনার দাবি রাখে, এটা করব। এবার যদি মোদি নির্বাচিত হন, সেই সম্ভাবনাটা আমি এখন পর্যন্ত মার্জিনালি বেশি দেখি। এই হাওয়া এখন ভারতে উঠে গেছে, সেটা হচ্ছে মোদি এবার জিততে পারছে না, কিন্তু আমি এখনও মনে করি 272 জোটগতভাবে, অন্তত এককভাবে পারবে না, জোটগতভাবে তারা 272 ক্রস করবে এবং সরকার গঠন করবে। এবং সেটা যদি হয়, ভারত ঠিক বাংলাদেশের পথে হাঁটবে, নির্বাচনী ব্যবস্থাটাকে সেই অ্যাডাল্টারেট করবে। সুতরাং মোদি অত্যন্ত ধূর্ত মানুষ, বিজেপি অত্যন্ত ধূর্ত একটা রাজনৈতিক দল, এবার তাকে এই পরিমাণ চাপে যেহেতু পড়তে হচ্ছে, এবং আরও কী কী করবে, কী কী করতে পারে সেটা নিয়েও আলাপ করবো। কিন্তু নির্বাচনী ব্যবস্থাটাকে যে সে ধ্বংস করবে, এটা সে বাংলাদেশ থেকে শিখবে, এটা শিওর। সে আসলে অন্য কারণে বাংলাদেশের কাছ থেকে শিখবে। আমরা এবারকার নির্বাচন কমিশন যা যা করছে আমরা তো দেখতে পাচ্ছি, প্রচুর আলোচনা ভারতে হচ্ছে। জনাব মোদি হেট স্পিচ করছেন, জনাব মোদি মিথ্যা অভিযোগ করছেন প্রতিপক্ষ দলকে নিয়ে। আপনি ভারতের যদি আরপিও, আমাদের মতো একটা আরপিও ওদের আছে, নির্বাচনের আইন যেখানে আছে, বিরোধী দল বা আপনি কম্পিট করছে এমন কোনো দল সম্পর্কে যদি মিথ্যা তথ্য দেন, এটা একটা অপরাধ, এটার জন্য আপনার প্রার্থিতা বাতিল, শাস্তি, নানান কিছু হতে পারে। জনাব মোদি শুধু হেট স্পিচ দিয়েছেন, তারা কংগ্রেসের ম্যানিফেস্টো নিয়ে, কংগ্রেসের বক্তব্য নিয়ে মিথ্যা কথা বলেছেন, ডাহা মিথ্যা কথা বলেছেন। রিপিট, আমি আলাদা একটা ভিডিও করে করে দেখাবো কী বলেছেন। কিন্তু মজার ব্যাপার, নির্বাচন কমিশন স্পেসিফিকলি জনাব মোদিকে কোনো রকমভাবে কোনো অভিযোগ দেননি। তারা জেনারেল একটা চিঠি পাঠিয়েছে বিজেপি প্রেসিডেন্ট জেপি নাড্ডার কাছে, কিছু প্রশ্নের জবাব চেয়েছে, তাও স্পেসিফিক না, জেনারেলি আপনারা এগুলো করছেন।
তারা সময় চেয়েছে, সময় দিয়েছে, বা তার মানে আরও এই কাজ চালিয়ে যাবে, এবং এই সময় দেওয়ার পর জনাব মোদি একই কাজ চালিয়ে গেছেন। এই যে নির্বাচন কমিশনটা আছে, নির্বাচন কমিশনটা গঠিত হয়েছে পুরাপুরি এই ভারতের বর্তমান যে সরকার আছে, বিজেপি সরকারের ইনফ্লুয়েন্সে। যে 3 সদস্যের কমিটি আছে তার মধ্যে 2 জনই তারা। আবারও বলছি, যখন এগুলো নিয়ে বিস্তারিত কথা বলবো আপনাদেরকে জানাবো কি ঘটেছে। সুপ্রিম কোর্টের যে রায় ছিল, সুপ্রিম কোর্ট যা চেয়েছিল সেটাকে ডিফাই করে তারা তাদের মতো নির্বাচন কমিশন তৈরি করেছে। সুতরাং ভবিষ্যৎ ভারতে নির্বাচনী প্রসেসটাও নষ্ট হতে যাচ্ছে। যেন কেজরিওয়ালকে বলছি, উনি পাকিস্তানকে ওই গ্রেফতার টেফতার বলছেন না, তার আদর্শ আসলে বাংলাদেশ। বিজেপি এবার আবার যদি ক্ষমতায় আসে, বাংলাদেশ থেকে প্রতিটা জিনিস অক্ষরে অক্ষরে শিখবে। প্রয়োজনে রাতের ভোট কিভাবে দিতে হয়, কিভাবে আর কি করা যায় না যায়, কিভাবে 300কে 3000 ভোট হিসাবে চালিয়ে দেওয়া যায়, কিভাবে এই ঘোষণাগুলো করা যায়, এগুলো সব বাংলাদেশ থেকে, একমাত্র বাংলাদেশ থেকে শিখবেন জনাব মোদি। তার মতো ধূর্ত মানুষ খুব কম আছে নিশ্চয়ই। কারণ স্বাধীনতার পরে এই দেশের মানুষ রিলিফ পর্যন্ত তারা নিয়ে বিক্রি করে ফেলছে। আমাদের রিলিফ যেগুলো আসছে মানুষ পাবে, সেই সব রিলিফ বাংলাদেশে পাওয়া যেত না, সীমান্তের ওই পারে বিক্রি হতো। আমরা তো দেখছি যে শেখ মুজিবুর রহমান নিজে বলছে, গাজী গোলাম মোস্তফা মতিঝিলের এমপি ছিলেন, ঢাকা মহানগর আওয়ামী লীগের প্রেসিডেন্ট ছিলেন, তিনি রেড ক্রিসেন্টের চেয়ারম্যান ছিলেন। তাকে বলছে, গাজী 7.5 কোটি কম্বল আসলো, হিসাবে তো আমিও একটা পাই, আমারটা গেল কই? আমরা তো দেখছি। এই কারণেই তো আজকে, সেই সময় কি অবস্থা ছিল, সেই সময় পল্টন ময়দানে দাঁড়িয়ে ভাসানী বলছে, মুজিব তোমার লাল বাহিনী, নীল বাহিনী, সবুজ বাহিনী, ওই যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, ওদেরকে থামাও, এরা লুইটা পিটা সব খায় ফেলাইতেছে। এটা বলছিলেন। সেই সময় আওয়ামী লীগের কিছু নেতা বলছিলেন, আরে আওয়ামী লীগ এত কষ্ট করছে, নাহলে কিছু খাইলই। ওই যে কিছু খাইলই বলছে, তার মধ্যে দেশ তো খাইছে, শেখ মুজিবরাও খায় ফেলাইছে। এটাই ছিল আওয়ামী লীগ। আর তার বিপরীতে জিয়াউর রহমান সাহেব মাত্র 2.5 বছরের ব্যবধানে যে দেশে 42 লাশ পাওয়া যেত, যে দেশে একজন বমি করতো আরেকজন সেই বমি খাইত, যে দেশের শিক্ষাঙ্গনে কোনো ডিসিপ্লিন ছিল না, আর্মিতে কোনো ডিসিপ্লিন ছিল না, পুলিশে কোনো ডিসিপ্লিন ছিল না, জিয়াউর রহমান সাহেব 2.5 বছরের মাথায় সেই দুর্ভিক্ষ পীড়িত দেশের মানুষকে তিনি খাওয়াইছেন, আবার বিদেশে চাল রপ্তানি করছেন। সেই আর্মিতে ডিসিপ্লিন নিয়ে আসছেন, পুলিশের ডিসিপ্লিন নিয়ে আসছেন। নাইলে এই পুলিশ ওই সময় হাফ প্যান্ট পরাই দিয়েছিলেন আর হাতে রোলার দিছিলেন। এরপরে যে কোথায় যাইতো, ওই রক্ষী বাহিনী যদি টিকা যাইতো, বাংলাদেশে আর্মির কি অবস্থা হইতো আর পুলিশের কি অবস্থা হইতো, সবাই চিন্তা করে দেখা দরকার। সেই কারণে বলবো যে জিয়াউর রহমান এমন একটা ব্যক্তি, যে জিয়াউর রহমানের শত্রুরা, আওয়ামী লীগাররা পর্যন্ত বলতে পারে না যে জিয়াউর রহমান একজন খারাপ মানুষ ছিলেন বা দুর্নীতিবাদ মানুষ ছিলেন, বলতে পারেন না। কারণ তিনি করেন নাই এবং দুর্নীতি করেনও নাই, কাউকে করতেও দেন নাই, সহ্যও করেন নাই। সেই কারণেই সেই ব্যক্তির নামে আজকের এই প্রতিষ্ঠান, এই দল। কাজে আমরা আশা করি যে আমরা এই সংগঠনটা যাতে আরো ভালোভাবে করতে পারি, সেটার জন্য সবাই সম্মিলিতভাবে আমাদের চেষ্টা করতে হবে। আর বর্তমানে দেশটা আমার, এই দেশটা বাঁচাইতে হবে। এটা তো সত্যি কথা, যেটা মনির ভাই বলছেন, ব্যক্তিগত কোনো কিছু তো দেশের জন্য আমরা লড়াই করছি। আজকের মুক্তিযুদ্ধের আগে রাজনীতি করছি। আজকের এখানে প্রধান অতিথি বাবু গয়েশ্বরচন্দ্র রায় এবং এই যে মনির ভাই কথা বললেন, আমরা 3 জন আছি। আল্লাহ তাকে চলে গেছেন, যুব দলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিল। একসাথে আমরা ছাত্র রাজনীতি করছি। আর স্বাধীনতার পরে এই আওয়ামী লীগরা যদি কেউ সেই সময় ঠেকায় থাকে, আমরাই ঠেকাই। কাজে সেই রাজনীতি করে আজকে এই পর্যায়ে আমরা আসছি। তা যাই হোক, সেদিকে কিছু বলতে চাই না। এই দেশের জন্য যুদ্ধ করে এই দেশটাকে আমরা স্বাধীন করছি। এখনো ব্যক্তিগতভাবে পাওয়ার আমাদের কিছু নাই। সবচেয়ে বড় যেটা পাওয়া, যে এই দেশের জন্য যুদ্ধ করতে পারছি, এটা হলো আমার সবচেয়ে বড় পাওয়া। এটা আমার অহংকার, এটা কেউ দেয় নাই। এখানে এর চেয়ে বেশি আর আমাকে কে কি দিবে? আরো কিছু দেয়ার নাই।
কাজে এখন শুধু এই দেশটাকে আমরা স্বাধীন করছি, এই দেশটা যাতে মানুষের বসবাস হয়, এই দেশটা যাতে এই দেশের স্বাধীনতা আবার বিপন্ন না হয়, আপনাদেরকে মনে রাখতে হবে স্বাধীনতা বিপন্ন হতেছিল বলেই কিন্তু ৭৫-এর ৭ নভেম্বর ঘটেছিল, পরিষ্কার মনে রাখবেন। আর ৭ নভেম্বর ঘটেছিল বলেই আধিপত্যবাদের হাত থেকে আমরা এই দেশকে রক্ষা করতে পেরেছিলাম জিয়া রহমানের নেতৃত্বে। আধিপত্যবাদের হাত থেকে এই দেশকে রক্ষা করার জন্য, গণতন্ত্রকে রক্ষা করার জন্য, স্বাধীনতাকে রক্ষা করার জন্য কিন্তু বিএনপি গঠন করেছে। পরিষ্কার কথা, এর মধ্যে অন্য কোনো রাস্তা কিছু নাই। সোজা হিসাব চেষ্টা করেছিলেন। কাজে বিএনপি এর জন্য এখনো মানুষ চায়, বিএনপির দিকেই তাকায় আছে। বিএনপি কি করলো? আশা বেশি বিএনপির কাছ থেকে। আমরা হয়তো অতটুকু দিতে পারছি না বিভিন্ন কারণে, কিন্তু আশা তো মানুষ করে যে এই বিএনপির নেতা জিয়া রহমান সাহেব ৭১-এর সেই ২৫শে মার্চে যখন কারো কিছু শোনা গেছিল না, সেই সময় রাতের আধারে জিয়া রহমানের যে ভাষণ, জিয়া রহমানের যে ঘোষণা মানুষ শুনেছিল, যে জিয়া রহমান আবার সেই ৭৫-এর ৭ নভেম্বরে এসে আবার সিপাহী বিপ্লবের মাধ্যমে ঐক্যবদ্ধভাবে এই দেশের স্বাধীনতাকে রক্ষা করেছিলেন। আজকে অনেকে অনেক রাজনীতি করেন, আওয়ামী লীগের সাথেও এখন অনেকে আছেন। সেই সময় কি বলছিলেন? সেই সময় কি বলছিলেন? যে স্বাধীনতা বিপন্ন, এই স্বাধীনতাকে রক্ষা করার জন্য আরেকবার লড়াই করতে হবে, এবং সেই কারণে কিন্তু ৭ নভেম্বর ঘটেছিল। তাই ভাইয়ের আমার, আবার ৭ নভেম্বর হয়েছিল বলেই আজকে আবার বিএনপি প্রতিষ্ঠা হয়েছে। তা আমি আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আজকের এই দেশের জন্য, এই দেশের মানুষ যেমনি ভাবে বিএনপির দিকে তাকিয়ে আছে, পাশাপাশি আজকে জনগণকেও বলবো, মানুষকেও বলবো যে আজকে এই দেশটাকে রক্ষা করতে হলে শুধু একা বেগম খালেদা জিয়া বা তারেক রহমানের একার দায়িত্ব না, এই দেশটাকে রক্ষা করতে হলে আপনার আমার সবার দায়িত্ব, সবার দায়িত্ব। আজকে কৃষক, শ্রমিক বলি, রিক্সাওয়ালা বলি, সাধারণ মানুষ বলি, আজকে যা ব্যবসায়ী বলি, চাকরিজীবী বলি, আজকে বিভিন্ন স্তরে যারা আছেন, সবাই দায়িত্ব এই মুহূর্তে দেশটাকে রক্ষা করা, একসাথে আসা। কারণ দেশে ফ্যাসিবাদ আজকে চলে আসছে, আজকে এমন একটা জায়গায় আসছে যে নির্বাচনের মাধ্যমে আর সরকার পরিবর্তনের কোনো সুযোগ নাই। আওয়ামী লীগ সেই পথটা বন্ধ করে দিছে। কাজে আওয়ামী লীগকে বলতে হবে, হয় তুমি নির্বাচন দাও, আর নাইলে তারে উৎখাত করতেই হবে। পরিষ্কার কথা। এখন কোন পথটা বেছে নিবে, আজকে সবাইকে সেই কথাটা বলতে হবে। আজকে লেখক বলেন, সাংবাদিক বলেন, বুদ্ধিজীবী বলেন, যারাই আছেন, আজকে দেশের মানুষের নীতি নৈতিকতার যে অবক্ষয় চূড়ান্ত পর্যায়ে আজকে নিয়ে গেছে, সারাক্ষণ মিথ্যা মিথ্যা মিথ্যা। তাই আজকে এই মিথ্যার ব্যাসাতির হাত থেকেও যদি নিজেরাও বাঁচতে চাই, আমার ভবিষ্যৎ প্রজন্মকে যদি আমি রক্ষা করতে চাই, তাহলে এই আওয়ামী লীগকে ক্ষমতা থেকে নামানো ছাড়া কোনো বিকল্প নাই। এটা হলো পরিষ্কার ফরজ, অবশ্যই ফরজ। কারণ তারা দেশের জন্য রাজনীতি করে না, তারা দেশের জন্য, তারা আবার মুখ খুলে বলে, আরে ভাই তোমরাই তো বলছো যে ভারত পাশে ছিল বলেই আমরা নির্বাচনের নামে যাই হোক কইরা আমরা ক্ষমতায় আসতে পারছি, ভারত না থাকলে পারতাম না। এটা পরিষ্কার, আওয়ামী লীগ নিজেই বলছে। আবার এখন আবার কান্নাকাটি করার কি আছে যে আমাদের কোনো প্রভু নাই? প্রভুর কাছে তো যায় পররাষ্ট্রমন্ত্রী যায় বলছে যে কোনোভাবেই হোক আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে, তার জন্য যা যা করা দরকার করেন। আবার এখন আবার বলে এটা মিথ্যা কথা হয়ে গেল। তাই ভাইয়ের আমার, অনেক কথা বলতে গেলে অনেক কিছু হবে, শুধু একটাই কথা যে দেশটাকে বাঁচান। আসুন, আজকে আওয়ামী লীগের মধ্যে ওই যে একটা 5% ভোট করতে হয়, আওয়ামী লীগের কর্মী যারা আছে, তারাও মাঠ পর্যায়ে যারা আছে, এরাও আজকে এই অবস্থা চায় না দেশে, তারাও নাই শেখ হাসিনার নেতৃত্বে। কাজেই আজকে দরকার একটা ভোট, মানুষের একটা ভোটের মাধ্যমে একটা সরকার পরিবর্তনের, সেটাই আমরা চাই। আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করে বাবু গয়েশ্বর চন্দ্র রায় সহ এখানে নেতৃবৃন্দ যারা আজকে অনেক তাদের কাজ থাকা সত্ত্বেও এখানে সময় করে এসেছেন, আমি দাদা সহ সবাইকে ধন্যবাদ জানাই। এবং এখানে আপনারা যারা ঢাকা বিভাগে যারা আসছেন, আপনাদেরকেও ধন্যবাদ জানাই। আমি এই সপু রাখো,
আজকে এখন আমি আপনাদের যে এখানে কয়টা কমিটি, আমি আপনাদের সামনে 8টা কমিটি আপনাদের সামনে তুলে ধরছি। জিয়ামঞ্চ ঢাকা জেলা শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি, সভাপতি মোহাম্মদ সোহেল রানা, সিনিয়র সহসভাপতি সাইদুর রহমান মামুন, আমাদের সাধারণ সম্পাদক শেখ আনসার রনি, আমাদের গাজীপুর জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি, গাজীপুর জেলার আহ্বায়ক মোহাম্মদ হানিফ গাজী, সদস্য সচিব সজীব হোসেন এবং যুগ্ম আহ্বায়ক কামাল হোসেন, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ শামীম ভুইয়া, আল আমিন এবং জামাল উদ্দিন। আর এটা হলো জিয়ামঞ্চ গাজীপুর মহানগর, আহ্বায়ক হলো মোহাম্মদ শাহিন, সদস্য সচিব মোহাম্মদ রায়হান, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ বুলবুল, মোহাম্মদ রফিক, মোহাম্মদ ফখরুল। আমাদের জিয়ামঞ্চ নারায়ণগঞ্জ জেলা শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি, আফজাল হোসেন আজাদ সভাপতি, শফিকুল ইসলাম সিনিয়র সহসভাপতি, জজ মিয়া সহসভাপতি, আওলাদ হোসেন আলো সাধারণ সম্পাদক, আমির হোসেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক। জিয়ামঞ্চ টাঙ্গাইল জেলার আংশিক কমিটি, জাহিদুর রহমান জাহিদ সভাপতি, সুমন খান সিনিয়র সহসভাপতি, ফরমান ইকবাল সহসভাপতি, টিপু তালুকদার সাধারণ সম্পাদক। জিয়ামঞ্চ নরসিংদী জেলা, মোহাম্মদ কামাল হোসেন সরকার সভাপতি, সেলিম মিয়া সিনিয়র সহসভাপতি, কেশব আচার্য সাধারণ সম্পাদক। এই হলো এই কয়টা কমিটি আজকে এখানে। আপনারা মুন্সিগঞ্জ বই নাই, এটাই বাকি রয়ে গেছে নাকি সপুরটা। মুন্সিগঞ্জ হলো সভাপতি মোহাম্মদ এরশাদ হোসেন আসাদ, জুয়েল হাসান সিনিয়র সহসভাপতি এবং শহীদুল ইসলাম বাবু সাধারণ সম্পাদক। আপনারা এখানে আরো মেম্বার আছে, সহসভাপতি আছে, আমি সব নাম বলতে পারলাম না, তবে বাকিগুলো আপনার সদস্য নিয়ে আগামী 151 বিশিষ্ট আগামী 60 দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে আপনার কেন্দ্রীয় কমিটিতে জমা দিবেন। এই সাংগঠনিক টিম যারা দীর্ঘদিন কাজ করছে ঢাকা জেলায় হালিমের নেতৃত্বে, আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।